দর্শক আসসালামু আলাইকুম। ছাত্রদের গড়ে তোলা বৈষম্য বিরোধী আন্দোলন এবং তাকে ঘিরে ২০০'র অধিক মানুষের নিহত হবার খবরের পরে সারা দেশে এই মুহূর্তে যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, তার মধ্য দিয়ে সামনের দিনগুলোতে কেমন হবে, কি পরিস্থিতি হবে, এটাই এখন সবার জল্পনা-কল্পনা। সরকারের কি অবস্থা হবে, সরকার কতটুকু সামলাতে পারবে, সেগুলো সবখানে আলোচনা চলছে। কিন্তু আমি তার মধ্যে একটু আ ভিন্নভাবে ভাবতে চাই যে আসলে এখন পর্যন্ত ছাত্রদের যে আন্দোলন, বিশেষত যে ছাত্ররা এখন পর্যন্ত যা অর্জন করেছে, তা কি আসলে এই আন্দোলনটাকে সফল বলা যায় কি যায় না? এবং ভবিষ্যতে কি হবে তার বিষয়েও কিছুটা আলোকপাত করতে চাই। আমি মুক্তাদির রশিদ রোমিও, পেশায় একজন সাংবাদিক। বাংলাদেশে যতগুলো ছাত্র আন্দোলন হয়েছে তার অধিকাংশই সফলতা পেয়েছে। সেটা আপনি ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ৯০-এর গণঅভ্যুত্থান, পরবর্তীতে সেনা সমর্থিত সরকারের সময় ছাত্রদের যে আন্দোলন, তাতে সরকার খুব দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন হচ্ছে, আমি দেখার চেষ্টা করেছি আসলে কেন এই ছাত্র আন্দোলনটাকে আমার দৃষ্টিতে সফল। আমি কয়েকটা বিষয় এই আন্দোলনের আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। একটা বড় অর্জন এই আন্দোলনের ভেতরে রয়েছে, সেটা হচ্ছে আজকের দিনে তরুণরা বুঝতে পেরেছে যে পরিবর্তন সম্ভব। অর্থাৎ তারা দেখেছে যে আন্দোলন করার মধ্য দিয়ে সত্যিকার অর্থে তারা যে পরিবর্তনের দিকে যাচ্ছে বা যেতে চেয়েছে, অর্থাৎ সরকার যে জিনিসটা তাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বা কলাকৌশল হয়েছিল, সেটাকে তারা ব্যর্থ করতে পেরেছে। সেটা করতে গিয়ে সরকার যে ধরনের দমন-পীড়ন বা অস্ত্রের ব্যবহার করেছে বা তার সরকার দলীয় যে নেতাকর্মীদেরকে লেলিয়ে দিয়েছে, সেটাকেও তারা প্রতিহত করার জন্য প্রায় ২০০'র উপর মানুষ নিহত হয়েছে। আপাতদৃষ্টিতে আপনি যেভাবেই দেখুন, ছাত্রদের মধ্যে অবশ্যই গর্ব করার কারণ আছে যে তারা সফলতা পেয়েছে এবং আপনি জানেন যে ইতিমধ্যে আ সুপ্রিম কোর্ট থেকে অর্থাৎ অ্যাপেলেট ডিভিশন থেকে অর্ডার এসেছে এবং সরকার গত সপ্তাহেই এ বিষয়ে তাদের যে অর্ডার সেটা দিয়ে ইতিমধ্যে একটা সলিউশন দিতে চেষ্টা করেছে। দ্বিতীয় যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে এই আন্দোলনের সফলতা আমার কাছে মনে হয় যে জুজুর যে ভয়, আপনি নিশ্চয়ই বুঝেন যে জুজুর একটা ভয় ছিল বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে। সেই জুজুর ভয়টা বৃহত্তর ছাত্রদের মধ্যে কেটে গেছে। অর্থাৎ আপনি আমাকে গ্রেফতার করবেন? গ্রেফতার করুন। আপনি কি আমাকে মারধর করবেন? করুন। আপনি আমাকে ভয় দেখাবেন? দেখান। এই যে জুজুর ভয়টা কেটে গেছে, এইটা আমার কাছে মনে হয় যে ছাত্রদের মধ্যে আমি মনে করি যে এটা খুবই একটা মানে পজিটিভ একটা অ্যাপ্রোচ। এবং তৃতীয় যে বিষয়টি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে মিডল ক্লাস এবং নিও এলিটস তাদের মধ্যে এই সরকার সম্পর্কে, বিশেষত রাষ্ট্রের যে নগ্ন রূপ তারা দেখেছে এই পুলিশি হামলার মধ্য দিয়ে, পুলিশ যেভাবে অস্ত্র ব্যবহার করেছে, বিজিবি যেভাবে ব্যবহার হয়েছে এবং সেনাবাহিনীর যেখানে তার গুলি চালিয়েছে, বিভিন্ন জায়গায় যে ফাঁকা গুলি ছুড়েছে বা তারা গুলি চালানোর যে ফুটেজগুলো এসেছে বা র্যাবের হেলিকপ্টার বা অন্যান্য হেলিকপ্টার যেগুলো ব্যবহার হয়েছে, তার মধ্য দিয়ে যে আপার মিডল ক্লাস, বিশেষত মিডল ক্লাসের যে সেকশনটা একটা কমফোর্ট জোনের ভিতরে ছিল, তারা এবং নিও এলিট অর্থাৎ হঠাৎ করে বাবা মার প্রচুর টাকা হয়েছে অবৈধভাবে, অন্যায়ভাবে, অথবা সম্পত্তি তারা হঠাৎ করে জমির দাম বেড়ে যাওয়া, বিভিন্নভাবে যে ধনী হয়েছে, এই যে নিও মিডল ক্লাস বা নিও এলিটস, এদের যে স্বপ্ন ভ্রম হয়েছে। অর্থাৎ তারাও দেখেছে যে, আমার কাছে মনে হয় যে তারা দেখেছে যে আমি যে রাষ্ট্রকে যেভাবে এতদিন দেখতাম, এই রাষ্ট্র তো আসলে ব্যাপারটা এরকম না। রাষ্ট্র ইজ ডিফারেন্ট। রাষ্ট্র চাইলেই গুলি চালাতে পারে, রাষ্ট্রকে প্রতিবাদ করতে গেলেই সে ভয়ার্থ হয়ে উঠতে পারে। যে জিনিসটা এতদিন অপোজিশন গুলো, বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছিল, সেটা
এখন কিন্তু খুবই এই নিও এলিটস এবং আপার মিডল ক্লাস তারা বুঝতে পেরেছে। আরেকটা বিষয় মনে হয়েছে যে সরকারকে বিশ্ব যেভাবে দেখতো, অর্থাৎ একটা সেকুলার আওয়ামী লীগ, তারা টেরোরিজমকে শক্তিশালী খুবই দাপটের সাথে মোকাবেলা করছে, কিন্তু তারা যে আসলে কি করছিল, তারা যে বিরোধী দলকে কিভাবে দমন করছিল, বিরোধী দলের সাথে তাদের কি ধরনের টানাপোড়েন ছিল, বা তারা কিভাবে হিংস্রতা দেখিয়েছে গত 10-15 বছরে, সেই বিষয়টা কিন্তু আপনি বলতে পারেন যে এবার প্রকাশ পেয়েছে, বিশেষত দুটো কারণে। একটা হচ্ছে ইন্টারনেট শাটডাউন, অর্থাৎ আপনি লাইট বন্ধ করে যখন যা কিছু করবেন, যেমন ধরুন হেফাজতের সময় লাইট বন্ধ করে ফেলা হয়েছিল, পরে যত মানুষ মারা যাক আর যেই দাবি যা করুক না কেন, মানুষের ভিতরে একটা মিথ তৈরি হয়ে গেছে। তো অর্থাৎ ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরে যে কারণে যত মানুষই মারা যাক না কেন, আপনি যখন রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে কাট অফ করে ফেলেছেন, তার মানে এখানে আসলে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হচ্ছে বা জেনোসাইড হচ্ছে, এই যে প্রচারণা যদি কেউ করে, তো মানুষ এটাকে সহজে বিশ্বাস করবে। অর্থাৎ আপনি তো ট্রান্সপারেন্ট ওয়েতে কিছু করেননি। এইটা আমার কাছে মনে হয়েছে যে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ সরকারকে যারা সমর্থন দিত, সরকারকে যারা মানসিকভাবে তাদের পাশে দাঁড়িয়েছে, তারা কিন্তু এখন সরকারের হয়তো মানে তার যে পিয়ার, যে ব্ল্যান্ডার বলতে পারেন, আমি মনে করি যে সেটা যথেষ্ট হয়েছে। সেক্ষেত্রে সেই সাফল্যটা আলটিমেটলি আমি মনে করি যে যারা আন্দোলন করছিল, যারা আন্দোলন করছে তাদেরই। এই আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক, অর্থাৎ পঞ্চম কারণটা আমার কাছে মনে হয়েছে যে আপনার এই আন্দোলনটা করতে কারোর দিকে মুখাপেক্ষিতা দেখাতে হয়নি। অর্থাৎ আপনি ভারতের জন্য অপেক্ষা করেননি যে হ্যাঁ ভাই আমাকে হেল্প করেন, আমি না হলে এই আন্দোলনটা করতে পারবো না, বা আপনি চীনের জন্য বলেননি ভাই আপনি কিছু টাকা দেন তারপরে আমি আন্দোলনটা জমিয়ে ফেলি। আপনি আমেরিকা বা ইউরোপের দিকে তাকাতে হয়নি যে ভাই আপনি কিন্তু আমাকে সমর্থন দিয়েন, আমি কিন্তু আন্দোলনে আগাচ্ছি। অর্থাৎ ছাত্ররা রিভল্ট করেছে এক ধরনের, তারা প্রোটেস্ট করেছে, তারা ইনজুর্ড হয়েছে, তারা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করেছে, তারা ফাইট ব্যাক করার চেষ্টা করেছে, এবং সরকার বিশেষত তার পুলিশ, বিজিবি নৃশংসভাবে তাদের উপরে দমনের চেষ্টা করেছে। যুবলীগ, ছাত্রলীগ বা সরকার দল তারা এটাকে রিটালিয়েট করার জন্য অস্ত্র ব্যবহার করেছে। ভীষণ একটা সহিংস পরিবেশ সৃষ্টি হয়েছে, কয়েকদিন ধরে চলেছে, আর্মি নেমেছে। তো এর মধ্য দিয়ে আসলে যদি আপনি পুরা প্রসেসটাকে দেখেন যে এই পুরা কাজটাই করেছে কারা, কাজটা করেছে হচ্ছে শ্রমজীবী, পেশাজীবী এবং মিডল ক্লাস, অর্থাৎ যে এবং তাদের সন্তানরা। অর্থাৎ মৃত্যু অধিকাংশই মানুষ মারা গেছে যারা তরুণ বয়সী, কিন্তু তার বাইরে অনেকেই মারা গিয়েছে যারা হয়তো শ্রমজীবী মানুষ অথবা কর্মজীবী মানুষ, পেশাজীবী মানুষ। অর্থাৎ এইটা কিন্তু একটা ট্রেন্ড, আপনি বুঝতে পারছেন যে কারা কি ধরনের এবং সম্পৃক্ততা পেয়েছে আন্দোলনটা। এই আন্দোলনটা যতটা শুরুতে এক ধরনের যে ছাত্ররা আসলে একটা আন্দোলন করছে, ছাত্রদের কোটা সংস্কারের দাবিতে তারা আন্দোলনটা করছিল, সে আন্দোলনের একটা যৌক্তিক সমাধানের কথা সরকারের পক্ষ থেকে শেষের দিকে বলা হচ্ছিল, যখন ইতিমধ্যে 6 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারপরে বলা হচ্ছিল। এবং তারপরে যদি আপনি দেখেন যে সরকার যখন এরকম কথাবার্তা পাবলিকলি বলছে, খুবই সংকুচিত মিডিয়া স্পেসে যখন তারা বলছে, একই সঙ্গে কিন্তু তাদের উপরে অর্থাৎ ছাত্রদের উপরে নৃশংসতা চালানো হয়েছে। ফলে জনগণের ভেতরে যেহেতু তারা ইন্টারনেট শাটডাউন করেছে এবং টেলিভিশন বা পত্রপত্রিকায় যথেষ্ট পরিমাণ তারা তথ্য পায়নি, ফলে জনসম্পৃক্ততা হয়েছে এই কারণে যে তারা মনে করছে যে সরকার একটা কলা কৌশলের মধ্য দিয়ে এই ছাত্রদের উপরে তার ক্ষমতা, তার যে সক্ষমতা আছে বা তার যে মাসল আছে সেটাকে তারা অ্যাবিউজ করে। ফলে জনগণ কিন্তু এটাকে ফিল করা শুরু করেছে। অর্থাৎ দেখেন যে ইন্টেলেকচুয়ালরা এখন প্রোটেস্ট করছে। শুধু সেটাই না, আমি আরো একটা জিনিস যদি আপনি দেখেন যে সরকার যখন শোক দিবস হিসাবে একটা দিন পালন করতে চেয়েছে, ঠিক তার বিপরীতে আপনি জানেন যে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া তিনি নিজেও তার ফেসবুক প্রোফাইলে পিকচারটা লাল করেছে এবং এটা ইতিমধ্যে আলোচনা হয়েছে। অর্থাৎ
আপনি আমি যদি দেখি একটু মানে খুব সিনসিয়ারলি দেখি যে অর্থাৎ মানুষের ভিতরে সিভিল ডিসঅবিডিয়েন্স সেটা কিন্তু কাজ করতে শুরু করেছে। আপনি কারফিউ দিয়েছেন, ঠিক আছে, কিন্তু তারপরেও তারা বলছে যে ওকে আমি প্রোটেস্ট করব। আমি শান্তির জন্য এই কর্মসূচি পালন করতে যাচ্ছি। আমি বিভিন্নভাবে অর্থাৎ এই জিনিসটাকে কন্টিনিউ করছে। অর্থাৎ এনগেজমেন্টটা, সিভিল এনগেজমেন্টটা এটা বেড়েছে। একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে একটা আন্দোলন কতটুকু সাফল্য পাবে, একটা দেশের একটা আন্দোলন সেটা কতটুকু জন আন্দোলন হিসাবে গড়ে উঠবে, সেটা আমার কাছে বারবার মনে হয় যে নারীদের অংশগ্রহণ, অর্থাৎ একজন নারী এটাকে কিভাবে ফিল করছে। কারণ আমাদের রক্ষণশীল সমাজগুলোতে নারীদের পার্টিসিপেশনটা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট, বাট ইজ ভেরি ক্রিটিক্যাল। কারণ আপনি যদি দেখেন যে আন্দোলনগুলোতে নারী নেমে আসছে, নারীদের অংশগ্রহণ বাড়ছে, নারীরা সামনে দাঁড়াচ্ছে এবং নারীরা ফিল করছে, আপনি নিশ্চিত থাকেন এই আন্দোলনটার জনসম্পৃক্ততা বা পারিবারিক পর্যায়ে এই আন্দোলনটা অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। তো ইতিমধ্যে আপনারা দেখেছেন যে নারীরা কিভাবে হচ্ছে, এবং শুধু নারীদের কথা বলবো না, যারা ছোট ছোট ছাত্রী, স্কুল কলেজের ছাত্রী, তারা যেভাবে রিয়াক্ট করছে, তারা যেভাবে প্রোটেস্ট স্লোগান দিচ্ছে, এবং দেখেন যে গতকাল হাইকোর্টের মোড়ে যেভাবে একটা ছাত্রী প্রিজন ভ্যানকে ঠেকানোর চেষ্টা করেছে, এগুলো হচ্ছে উইমেন পার্টিসিপেশন। এবং যতগুলো বড় বড় মুভমেন্ট আপনি দেখবেন, প্রত্যেকটাতে নারীদের এই ধরনের পার্টিসিপেশনটা আমার কাছে মনে হয় যে অংশগ্রহণটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা পরবর্তীতে এটার কনসিকুয়েন্স থাকবে অন্তত ২০-২৫ বছর। আর একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে কমফোর্ট জোন, অর্থাৎ আপনি যে কমফোর্ট জোনে যে মানুষগুলো ছিল, ধরেন যারা সমাজের বেশ সুবিধাভোগী মানুষ, বা যারা সমাজে সবকিছু নিয়ে বেশ কমফোর্টেবল একটা জোনের ভিতরে ছিল, তাদের কমফোর্টটা কিন্তু মানে একটা মেন্টাল এগোনি তাদের ভেতরে তৈরি হয়েছে। এবং শুধু কমফোর্ট জোন কিন্তু এইভাবে তৈরি হয়নি যে আচ্ছা ঠিক আছে আমি প্রতিবাদ করলাম, আমি নেমে গেলাম, আমি এখানে গেলাম বা ওইখানে গেলাম। তারা শুধুমাত্র যে বিভিন্ন প্রোটেস্ট প্রোগ্রামের মধ্য দিয়ে তারা সীমাবদ্ধ আছে, বিষয়টা সেরকম না। খুব লক্ষ্য করে যদি আপনারা দেখেন যে মানব জমিন পত্রিকায় একটা রিপোর্ট এসেছে যে একজন বিচারপতির সন্তান পিকেটার হিসাবে গ্রেপ্তার হয়েছে, বা নাশকতাকারী হিসাবে গ্রেপ্তার হয়েছে। অর্থাৎ দেখেন সে কিন্তু একটা সোসাইটির একটা পার্টিকুলার শ্রেণী বিলং করে, অর্থাৎ সে একটা কমফোর্ট জোনে ছিল। সেই কমফোর্ট জোনে থাকা সন্তানরাও কিন্তু বিষয়টাকে একটু ডিফারেন্ট ওয়েতে দেখছে। অর্থাৎ তাদের কাছে মনে হয়েছে যে এই যে অ্যাটাচমেন্ট অফ দ্য সোসাইটি, এইটা কিন্তু তাদের ভেতরে রয়েছে। আচ্ছা, এখন আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই আলোচনাটাও দরকার যে আসলে সরকার কি মানে এই আন্দোলনটাকে সাফল্য ঘরে তুলতে দিবে। এই আন্দোলনের আসলে সাফল্যটা কি? এই আন্দোলনের সাফল্য হিসেবে অনেকে অনেক ধরনের স্পেকুলেট করছেন, অনেকে অনেক ধরনের কথা বলবেন যে এই সরকার মনে হয় এখনই পড়ে যাচ্ছে, বা এই সরকারকে ফেলে দেওয়াই হয়তো আন্দোলনের উদ্দেশ্য। কিন্তু আমার কাছে আপাতত এখন পর্যন্ত, আজকে দিন পর্যন্ত, যে ওই জায়গাটা যাওয়া, যে সরকার পতন বা সরকারের প্রধান যিনি আছেন তাকে নামিয়ে দেওয়াই সরকারের এই আন্দোলনের কতটুকু মুখ্য উদ্দেশ্য বা কিভাবে আগাবে, তার আগে আমি একটু বলে দিতে চাই যে আসলে সরকার কতটুকু সফল হয়েছে এই জিনিসটাকে কন্টেইন করতে, অর্থাৎ সোসাইটিকে কিভাবে সে বিভক্ত করতে পেরেছে। আপনারা যদি দেখেন যে একটা কওমি মাদ্রাসার ছাত্র, সে কিন্তু নিজেও ছাত্র, সে কিন্তু এই আন্দোলনের সঙ্গে আসে নাই। হ্যাঁ, অর্থাৎ তাকে সরকার খুব সিস্টেমেটিক্যালি কন্টেইন করতে পেরেছে। এবং আপনি জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওলামা মাশায়েখদের আলোচনা হয়েছে, এবং আপনারা দেখবেন যে বাংলাদেশের যে ইসলামিক স্কলাররা আছেন তাদের একটা বড় অংশ ইনসাফের কথা খুব একটা বলেন না। অর্থাৎ আমার মনে আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাংলাদেশ সফর করেছিলেন, তখন সংঘাতে সহিংসতায় অন্তত 18 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। তো আমি হেফাজতের একজন নেতা যখন ওনারা মালিবাগে একটা সংবাদ সম্মেলন করছেন, তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা
এই যে 18 জন মানুষ মারা গেলেন, তাদের জন্য কি আপনারা ন্যায় বিচার চান, বা আপনাদের কাছে তাদের মৃত্যুটাকে জন্য আপনারা কাকে দায়ী করবেন? এই প্রশ্নটা আমি সরকারকেও করেছিলাম। তো এই যে হেফাজতের এক নেতা তখন উত্তর দিলেন যে, খুবই শ্রদ্ধাভাজন, খুবই হক্কানি একজন আলেম, উনি উত্তরটা দিলেন এরকম যে, আল্লাহর তাদের জান্নাত নসিব করুন, তারা শহীদি দরজা তাদেরকে দেওয়া হোক, তারা তো নিহত হয়েছেন, তাদের জন্য এখন আমাদের দোয়া করতে হবে। অর্থাৎ আমাদের যে এক্সিস্টিং জুডিশিয়াল মেকানিজম আছে তাদের বিষয়ে কিন্তু উনি কিছু বললেন না, এবং আসলে তাদের ওই চাওয়া পাওয়াটা আদৌ আছে কিনা সেটা যথেষ্ট, আমি সে বিষয়ে আমি যথেষ্ট সন্দিহান। অর্থাৎ আপনি দেখেন যে তাদেরকে, অর্থাৎ এই যে ইসলামিক যে সমস্ত রাজনৈতিক দল আছে, বিশেষ করে ইসলামিক যে সমস্ত যে নেতৃবৃন্দ আছেন, তারা কিন্তু এই জায়গা থেকে এক্সক্লুডেড। অর্থাৎ এই কাজটা কিন্তু সরকার খুব সুন্দরভাবে করতে পেরেছে। আর একটা হচ্ছে যে আওয়ামী লীগের ভেতরে যে ঘরের ভেতরে যে দ্বন্দ্বটা আছে, অর্থাৎ আপনারা জানেন যে ওবায়দুল কাদেরকে নিয়ে ভুয়া ভুয়া গতকাল আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এটা করেছে, কিন্তু তাদের এই ক্ষোভ কিন্তু তারা বাইরে আনেনি। অর্থাৎ তাদের ভেতরে আমার কাছে যেটা মনে হয়েছে, যারা বোনাফাইড তারা ওবায়দুল কাদেরকে ভুয়া ভুয়া বলেছেন, এবং যারা হাইব্রিড তারা এটাতে হাততালি দিচ্ছেন। কিন্তু তারা দিন শেষে দেখছেন যে এই দল এই মুহূর্তে, দলের যে ইউনিটি হোক, দলের যে একসাথে কাজ করা বলেন, সেটা ধরে রাখাটা তাদের জন্য জরুরি, তাদের অস্তিত্বের জন্য। সরকার কিন্তু এই জিনিসটা খুব গুরুত্ব সহকারে করে যাচ্ছে। অর্থাৎ তাদেরকে যদি আপনি বলেন যে, আচ্ছা ভাই, আপনার বাচ্চা কি এই যে আপনি কি ব্যক্তিগতভাবে এই জিনিসটা, এই যে এই হত্যাকাণ্ডগুলো হলো অল্প কয়েকদিনের মধ্যে, যে 200 মানুষ মারা গেল বা 200 মানুষের বেশি মারা গেল, আপনি কি কষ্ট পাচ্ছেন? যেমন দেখেন, এই যে 500 কোটি টাকার মতো ক্ষতি হলো দেশের, আপনাদের কাছে কি এগুলো না, দেশ তো এগিয়ে যাচ্ছিল, আপনি সেই এগিয়ে যাওয়াটাকে কি আপনার কাছে মনে হয় না দেশ পিছিয়ে পড়ে যাচ্ছে? অর্থাৎ তাদের কাছে কিন্তু একটা সেন্ট্রাল ন্যারেটিভ তৈরি হয়েছে। এই ন্যারেটিভটা সে মনে মনে বিশ্বাস করুক আর না করুক, কি ন্যারেটিভটা তো সে খাচ্ছে। অর্থাৎ এই যে ন্যারেটিভটাকে যে খাওয়ায় দেওয়া, বা এই ন্যারেটিভটা যে সে এক ধরনের ড্রাগ হওয়া, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ রাজনৈতিক যে ন্যারেটিভগুলো নিয়ে আসলে ফাইট হয়। আরেকটা হচ্ছে যে সুবিধাবাদী শ্রেণী, অর্থাৎ সুবিধাবাদী শ্রেণী যারা, তাদেরকে সরকার কিন্তু খুশি রাখতে পারছে। যদি আপনি দেখেন যে বিজনেসম্যান, দেখেন বিজনেসম্যানদের সরকার যখন এরকম সিচুয়েশন চলছে, সবচাইতে সুবিধাবাদী শ্রেণী কারা বাংলাদেশের, আমরা ধরে নিতে পারি যে যারা বিজনেস করেন, তাদের তো আসলে কোনো দল মত কিছুই নাই। তারা যখন যখন যে দল পাবে সেই দলের দিকেই আসবে। 15 বছর ধরে যেটা একটা সরকার আছে, এই সরকারকে তারা এবং সরকারের করছে। আবার কারা সুবিধাবাদী দল? সাংবাদিকরা। অর্থাৎ সাংবাদিকদের একটা বড় অংশ যে প্রধানমন্ত্রীকে বলছে যে আপনি যে নির্দেশনা দেবেন আপনার সঙ্গে আছি আমরা। অর্থাৎ এই যে সুবিধাবাদী শ্রেণী, তাদের কিন্তু তারা দেখেছে যে এই সরকারের সঙ্গে থাকলে, এই ক্রাইসিসে থাকলে, তার পাশে দাঁড়ালে সরকারকে যদি খুশি করতে পারে, এবং সরকার যদি সাকসেসফুলি এইটাকে কন্ট্রোল করতে পারে, এটাকে যদি মানে সে মিটিগেট করতে পারে, তাহলে তো সে পুরস্কার পাবে। তো সেই পুরস্কার পাওয়া মানুষগুলো একসঙ্গে, সে হয়তো কেউ হয়তো 21শে পদক পেয়ে যাবেন, কেউ হয়তো একটা পত্রিকার মালিক হবেন, কেউ হয়তো একটা টেলিভিশন পাবেন, আর যারা ব্যবসায়ী আছেন তাদের বিভিন্ন ট্যাক্স মওকুফ, তার এই সুবিধা, তার এই কর ফাঁকি দেওয়ার সুবিধাগুলোকে জাস্টিফাই করা, এই জায়গাগুলো তো সে নিশ্চিত হচ্ছেন। তার মানে এই যে সুবিধাবাদী শ্রেণী, তারা কিন্তু খুব দারুণভাবে এই সরকারের এই পরিস্থিতিটাকে মোকাবেলা করতে সহায়তা করছেন, এবং তারা কিন্তু আসলে সরকার, আমি বলবো এটা খুব সুন্দরভাবে এই কাজটা, এই সাফল্যের সঙ্গে এই কাজটা করেছে। এটা কিন্তু মানে আপনাকে অবশ্যই মানে সরকারকে এটার জন্য ক্রেডিট দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে সরকার জানে যে আমি বিরোধী দলের মানুষকে কি বলছি, আমি ছাত্রদেরকে কি বলছি, সেগুলো তো সমাজে এক ধরনের ইম্প্যাক্ট ফেলবে। কিন্তু সরকারে যারা চাকরি করছে তাদের যে আমি সুযোগ সুবিধা দিয়েছি, এমন একটা কমফোর্ট জোন দিয়েছি, এর বাইরে তো সে যেতে পারবে না। তাহলে সেই মানুষগুলোকে
অর্থাৎ যে প্রজাতন্ত্রের যারা কর্মচারী তারা জানে যে ওই যে ফেসবুকে লালটা সে করে দিবে, যদি সে লালটা করে দেয় তাহলে হি উইল বি ফায়ার্ড বা হি উইল বি শো কস্ট। সো এই মানুষগুলোকে কিন্তু সে নিউট্রালাইজ করতে পারছে। অর্থাৎ এই যে পুরো প্রসেসটা আপনি দেখছেন, অর্থাৎ এই যে আমি 4টা সেকশন বললাম, হ্যাঁ, অর্থাৎ ইসলামপন্থী স্কলাররা, হ্যাঁ, তাদের একটা বড় অংশ, বিশেষ করে কওমি ঘরানার যারা আছেন, হ্যাঁ, ইভেন আহলে হাদিসের যারা আছেন তাদের ক্ষেত্রেও একই প্রযোজ্য। তারপরে আসছে হচ্ছে আমি বলবো যে যারা একেবারে সরাসরি আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগকে মন থেকে ভালোবাসেন, আওয়ামী লীগের রাজনীতিকে যাহাই বলিবে তাহাই বিশ্বাস করিতে বাধিত থাকিবেন, এই মানুষগুলো। তারপরে আসছে হচ্ছে সুবিধাবাদী শ্রেণী, ব্যবসায়ী, সাংবাদিক, বুদ্ধিজীবী। আপনি দেখবেন যে বুদ্ধিজীবীরা কোনো কথা বলছে না, অধিকাংশ বুদ্ধিজীবী কথা বলা যাবে না এই মুহূর্তে। ছাত্র মারা গেছে, আমি তো ভাই কমফোর্টে আছি। তো এই যে কমফোর্ট জোনের মানুষগুলো, তারপরে এবং সরকারি কর্ম, এই 4টা শ্রেণীকে যদি উনি নিউট্রালাইজ করতে পারে, সরকার বুঝতে পেরেছে যে এই 4টা শ্রেণীকে যদি আমি নিউট্রালাইজ করতে পারি, ছাত্ররা কিছুদিন পরে ঘেমে যাবে। আর যেভাবে গ্রেপ্তার শুরু হয়েছে, তা আলটিমেটলি এই ফ্যামিলিগুলো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এরা কিন্তু এই যে আন্দোলনটাকে চাঙ্গা করার মতো কোনো ইস্যু করবে না। আর ভাই এর মধ্যে পুলিশকে নির্দেশনা দিয়ে রাখবে যে ভাই খবরদার, আর যেন একটি গুলিও না চলে, আর একটা লাশ যেন না পড়ে। দ্যাটস ইট। তার বিচারের বিষয়টাকে সে প্রলং করবে 3-4 বছর, 5 বছর, তখন দেখা যাবে। এখন তো ভাই কিছু করছে না। সরকার কিন্তু এইভাবে সরকার তার সাফল্য পাবে। এখন সরকারের এই সাফল্য কতটুকু আসবে, এটা তো ধরেন একটা, আমি হাইপোথেটিক্যালি বলছি, কিন্তু সরকার আর কি কি বিষয় যদি কাজ নেয়, সেই কাজগুলো সরকারকে মানে সরকার হয়তো নিতে পারে। সেইগুলো নিলে আমার কাছে মনে হয় যে আপাতত যে পরিস্থিতি সেইগুলোকে সে সামলে নিতে পারবে। তাহলে সে কি করতে পারে, সরকার আরো কি কি পদক্ষেপ নিতে পারে বলে ধরেন একটা স্পেকুলেট করতে পারে, বা সে একটা কাজ করতে পারে, যে কাজটা আপনি বলতে পারেন যে আচ্ছা, সরকার যদি এখন এই কাজগুলো করে, আপনার সেন্টিমেন্টকে সে বোঝার চেষ্টা করছে কিভাবে, সোশ্যাল মিডিয়ায় আপনার পোস্ট দেখে, আপনি কোথায় কি বলছেন সেগুলো দেখে সে একটা কমন ফেনোমেনা আনার চেষ্টা করতেছে। আচ্ছা, কি করলে আমি পাবলিক যে স্টাবিলিটি বা আনস্টাবিলিটি যে ক্রিয়েট হয়েছে সেটাকে আমি মিটিগেট করতে পারবো, অর্থাৎ আমি সেটাকে সলভ করতে পারবো। তাহলে সরকার এখন কি করবে, সরকার যেটা করতে পারে যে অতি বাচাল যে সমস্ত ক্যাবিনেটে যারা আছেন, যারা এক এক সময় এক এক ধরনের মন্তব্য করেন, এক এক সময় এক এক ধরনের কথাবার্তার মধ্য দিয়ে মানুষকে কখনো উত্তেজিত করেন, কখনো বিভ্রান্ত করেন, কখনো মিথ্যা কথা দিয়ে তাদেরকে বোকা বানান, এই মানুষগুলোকে একটু চুপ করায় রাখবেন, অথবা তাদেরকে তাদের পদ থেকে সরিয়ে দিতে পারেন। সরকার আর একটা কাজ করতে পারেন, যে কাজটা করার মধ্যে দিয়ে সরকার আপাত দৃষ্টিতে হয়তো একটা দেখো আমি কিন্তু বিচার চাই এই কথাটা বলতে পারবেন। যেমন ধরুন পুলিশ প্রধানকে হয়তো সরিয়ে দিতে পারে, অথবা ডিএমপি কমিশনারকে সরিয়ে দিতে পারে, ডিজি র্যাবকে অথবা বিজিবি চিফকে বলতে পারে যে ভাই তোমাকে না আমি অমুককে দিই, তোমাকে আমি কোথাও কোথাও রাষ্ট্রদূত বানাই দিচ্ছি। আর একটা কাজ সে সরকারের হয়তো করতে পারে, যে জাতিসংঘের নেতৃত্বে যে তদন্তের কথা বলা হচ্ছে বা দাবি উঠেছে, সেই দাবিটাকে সে বলতে পারে হ্যাঁ চলো, আমি চাই সরকার নেতৃত্বে, আমি জাতিসংঘের নেতৃত্বে আমি একটা তদন্ত করব। সেটা করলে কিন্তু সরকার একটা কমিশনটাকে ডিফিউজ করে দিবে। তারপরে কাকে ধরবে কাকে ধরবে না, কোথায় ফেলবে, কোথায় কাকে আটকে রাখবে, কাকে কতদিন ধরে কোন পরিস্থিতি রাখবে, সেই আলোচনা কিন্তু পরে। তো এই পুরা পরিস্থিতিটাকে সে এইভাবে সামলাতে পারে। এর মধ্যে আরো যেটা করতে পারে, যে ধরেন বিভিন্ন স্পেকুলেটিভ রিপোর্ট ছড়াবে, যাতে সমাজে একটা ভয়ার্থ পরিবেশ হয়। যেমন ধরেন কালবেলা একটা রিপোর্ট করেছে ভাই গুপ্ত হত্যার আশঙ্কা রয়েছে। অর্থাৎ গুপ্ত হত্যার আশঙ্কার কথা কে বলছে, পুলিশ বলছে। তবে ভাই গুপ্ত হত্যার কথা সাধারণ মানুষ কি ভাববে বা ভাবছে না, ভাবছে না। তারা ভাবছে ভাই আমি একটু বাইচা থাকতে পারলে বাঁচি। আমি আজকেও একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে যে দেখি যে একটা কোঅর্ডিনেটর সে পালিয়ে আছে, সে আরেকটা জায়গায় গেছে, সে আরেকটা জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। তো এই মানুষগুলো যখন আপনি বলবেন যে ভাই গুপ্ত হত্যা হতে পারে, তখন গুপ্ত হত্যার এই ন্যারেটিভ দিয়ে একটা
ভীতিকর পরিস্থিতির মধ্যে হয়। আপনি দেখেন নির্বাচনের আগে হঠাৎ করে গুপ্ত হত্যা বেড়ে গেল, এই গাড়িতে যে অমুককে ধরে নিয়ে এসে মেরে ফেলে, গুলি করে মেরে ফেলে। আমরা তারপরে খোঁজ নিতে শুরু করলাম যে আসলে কোথায় মারা যাচ্ছে, কিভাবে মারা যাচ্ছে, কারা মারছে, এবং দেখলাম যে সবগুলো একই প্যাটার্ন। খবর পেলাম যে চরমপন্থীদেরকে কেউ কেউ কোথাও কোথাও থেকে কোনোভাবে উস্কে দেওয়া হয়েছে যে ভাই টাকার বিনিময়ে এই কাজ করা যায়, এবং বাংলাদেশ এটা খুব খুব জটিল বিষয় না। তো আমি তো জানি না যে আসলে যে চরমপন্থী আপনার কাছে সারেন্ডার করলো, যে সে কি আসলে জেলখানায় আছে নাকি আপনার হেফাজতে আছে বা কোন পরিস্থিতিতে আছে, সেই বিষয়টা তো পরিষ্কার হয় না। তো এরকম যখন সিচুয়েশন হয়, তারপরে ধরেন স্পেকুলেটিভ কিছু হতে পারে, ভাই কুকিচিন আছে না পাহাড়ে, তারা কিন্তু এটার ভেতরে জয়েন করবে, ভাই ওই যে জেল থেকে পালাই গেছে না, সবাই তো আর ফেরে নাই, তারা কিন্তু ভাই এই সুযোগে জঙ্গি হামলা করতে পারে। অর্থাৎ আপনাকে এক ধরনের সোশ্যালি প্যানিক করে ফেলবে। তো এইগুলো কাজ করে সামনের দিনগুলোতে আপনাকে একটা ভয়ার্থ পরিবেশের মধ্যে নিয়ে যেতে পারে। এবং এই ভয়ার্থ পরিবেশটা আসলে এই যে একটা আন্দোলন চলমান, যেটা যে আন্দোলনটা এখনো পুরাপুরি সফল হয়নি। আমি বলবো যে মানে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে, কিন্তু সেটা পুরাপুরিভাবে এখনো সফলতা পায়নি। কারণ সে এই যে মানুষগুলো, তাদের জন্য, তাদের কথা শুনে যারা নেমেছিল, যারা যে নিহত হয়েছে, বা আবু সাইদের মতো যারা গুলিবিদ্ধ হয়েছে, তারা জাস্টিস পায়নি। তো এদের জাস্টিস নিরূপণ করার মধ্য দিয়ে, এদের জাস্টিসটা পাওয়ার মধ্য দিয়ে হয়তো এই আন্দোলনটা পুরাপুরি সফলতা অর্জন করবে। সেই সফলতা অর্জন করতে গিয়ে আরো কার কার কি ক্ষতিগ্রস্ত হতে হবে, এবং কোন পরিস্থিতিতে বাংলাদেশ তখন যাবে, সেই সময় আসলে পরিপূর্ণভাবে বিবেচনা করা যাবে যে এই আন্দোলনটা কতটুকু সফল হয়েছিল, বা ইতিহাসে এই আন্দোলনটাকে কিভাবে ব্যাখ্যা করা যাবে। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করতে চাই, দেখতে চাই এই আন্দোলন আসলে কোন দিকে যায়। সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন দেখুন। খোদা হাফেজ।